এই তো এসে গেছেন প্রফেসর মরিয়ার্টি। আপনার জন্যই তো অপেক্ষা করছি। আসুন আসুন। ও ফাইনালি ফাইনালি আপনি আর আমি মুখোমুখি শার্লক হোমস। ফাইনালি আমাকে বাগে পেলেন বলুন। বারবার চেষ্টা করেছেন আমাকে শেষ করার, আর বারবার ব্যর্থ হলেন। আজ আমি নিজে থেকে ধরা না দিলে আপনি কি পারতেন? এই মিস্টার শার্লক হোমস, জাস্ট শাট আপ, শাট আপ। আপনাকে সাবধান করেছিলাম, অনেকবার সাবধান করেছিলাম। জানেন তো আমি জন্মাবধি বেপরোয়া। সাবধান শব্দটাই আমাকে তার ডিকশনারিতে রাখে না। ভুল করছেন বিশ্ববিখ্যাত ওয়াটসনের কল্পনার গোয়েন্দা কাহিনীর হিরো। আপনি ভুল করছেন, আমাকে চিনতে ভুল করছেন। ভেবেছেন আমিও আপনার ছোটখাটো ক্রাইম জগতের কোনো ছোটখাটো প্রতিদ্বন্দ্বী হব বোধ হয়। ভুল আপনি করছেন প্রফেসর। আমার কাছে প্রতিদ্বন্দ্বী মানে সে নিছকই একটা শয়তান, যাকে সমাজ থেকে উপড়ে ফেলাটাই আমার একমাত্র লক্ষ্য থাকে। তা আমার উল্টো দিকে যেই থাকুক না কেন। হ্যাঁ, ওই কথাই আছে না, পিপিলিকার পাখা গজায় মরিবার তরে। আপনারও এখন সেই অবস্থা। এখানে কাউকে পাশে পাবে না তুমি, হাজার চেঁচালেও কেউ শুনতে পাবে না। এই যে এই বিশাল রাইকেনবার্গ ফলস, ইউরোপের ভয়ঙ্করতম জলপ্রপাত। আপনারা শুনছেন এক্সট্রিম আর্টসের বিশেষ নিবেদন ফিকশন ক্লাসিক্স। বাঙালি শুধু সিনেমা দেখে না, সিনেমা শোনেও। এক্সট্রিম আর্টসের বিশেষ নিবেদন ফিকশন ক্লাসিক্সে আজ আপনার জন্য বিশ্ববিখ্যাত সাহিত্যিক স্যার আর্থার কোনান ডয়েল রচিত শার্লক কাহিনী দ্য ফাইনাল প্রবলেম। ফিকশন ক্লাসিক্সে এই প্রথমবার আসছে বিশ্বশ্রেষ্ঠ গোয়েন্দা শার্লক হোমস, যার নামের আড়ালে ঢেকে গেছে তার স্রষ্টা আর্থার কোনান ডয়েল। জন্ম 1859 সালের 22 মে স্কটল্যান্ডের এডিনবরাতে। পেশায় ছিলেন চিকিৎসক। শার্লক হোমস ছাড়াও লিখে গেছেন অনেক ছোট বড় গল্প ও উপন্যাস। 7 জুলাই 1930-এ এই প্রথিতযশা সাহিত্যিকের জীবনাবসান ঘটে। শুনতে থাকুন শার্লক হোমস দ্য ফাইনাল প্রবলেম। এত বছরের আমাদের বন্ধুত্ব, এত সব অভিযান একেবারে থেমে যাবে ভাবতেই পারছি না। আমার বন্ধু শার্লক হোমস ক্ষুরধার বুদ্ধিসম্পন্ন এক ব্যক্তিত্ব। সে এভাবে হারিয়ে যাবে তা মেনে নিতে কষ্ট হচ্ছে খুব। শার্লকের সলভ করা একাধিক কেস নিয়ে এর আগে এক টানা লিখে গেছি। গোয়েন্দা হিসেবে শার্লকের অভিযানের কেস ডায়েরি শুরু হয়েছিল আ স্টাডি ইন স্কারলেট দিয়ে, আর নেভাল ট্রিটি দিয়ে যার শেষ। এরপর আর শার্লকের কোনো অভিযান নিয়ে লিখব না বলেই ঠিক করি। কিন্তু যে ঘটনার ফলে আজ আমি বন্ধুহীন, সেই বিষয়ে বিগত 2 বছর কলম ধরার ইচ্ছা হয়নি আর। কিন্তু কর্নেল জেমস মরিয়ার্টি যেভাবে পত্র মারফত তার ভাই প্রফেসর মরিয়ার্টির গুণগান করে চলেছেন, তাতে হাটে হাড়ি ভাঙতে আমার কলম না ধরে উপায় নেই। কারণ সাধারণ লোকে না জানুক, আমি জানি রাইকেনবার্গ ফলসের ঘটনা। এতদিন তা গোপন রেখেও লাভ হয়নি। যতদূর জানি আজ পর্যন্ত পত্রিকায় মাত্র 3টে বিবরণ বেরিয়েছিল এ প্রসঙ্গে। 1891-এর 6 মে জার্নাল দ্য জেনেভার খবর,
7 মে ইংরেজি দৈনিকে রয়টারের পরিবেশিত সংবাদ আর কর্নেল জেমস মরিয়ার্টির পত্রাবলী, যার কথা এইমাত্র বললাম। প্রথম দুটো অপ্রাসঙ্গিক এবং খুবই সংক্ষিপ্ত, কিন্তু শেষেরটা সম্পূর্ণ একটা ভুল উদ্দেশ্য প্রণোদিত বিবরণ। তাই ঠিক করেছি যে আবার লিখব শার্লকের কেস ডায়েরি। জনগণের কাছে তুলে ধরব প্রফেসরের শয়তানি বুদ্ধির প্রকৃত পরিচয়, টেনে ছিঁড়ে আনব তার ভদ্রতার মুখোশ, জানাবো শার্লক আর প্রফেসরের সংঘাত আর ঠিক কি ঘটেছিল। বিয়ের পর শার্লকের সাথে স্বাভাবিকভাবেই যোগাযোগ কমে এসেছিল আমার, কিন্তু যখনই কোনো জটিল কেস এসে হাজির হতো তখন সঙ্গীত দরকার হলেই ও আমাকে টেনে নিয়ে যেত বাড়ি থেকে। তারপর সেটাও কমে এলো একদিন। 1880 সালে মাত্র 3টে কেসে আমি তার সাথে ছিলাম। সেই বছর ফরাসি সরকার নিয়োজিত 2টো মামলায় সে এমনভাবে জড়িয়ে পড়ল যে খবরের কাগজ পড়ে বুঝলাম যে এবারে আর অত সহজে তার দর্শন পাচ্ছি না, কারণ কেসের জন্য তাকে দীর্ঘকাল ফ্রান্সেই কাটাতে হবে। তাই 24শে এপ্রিল সন্ধেবেলা তাকে আমার চেম্বারে ঢুকতে দেখে সত্যি হকচকিয়ে গেলাম। আমার দৃষ্টি অনুসরণ করে সে আমার মনের কথা বুঝে গেল। বললে, আরে হ্যাঁ, কাজের চাপে নাওয়া খাওয়ার সময় পর্যন্ত পাচ্ছি না। তা ওই জানলার খড়খড়িটা একটু নামিয়ে দিলে কি তোমার খুব অসুবিধা হবে ওয়াটসন? বলেই দেওয়ালে পিঠ ঘষতে এগিয়ে গিয়ে জানলার খড়খড়ি বন্ধ করে জানলা এঁটে দিল হোমস। কি ব্যাপার শার্লক, খুব আতঙ্কে আছো মনে হচ্ছে? তা আছি একটু, বলতে পারো। তোমার আবার কিসের আতঙ্ক? এয়ার গানের। মাই ডিয়ার হোমস, কি আবল তাবল বকছো? ওয়াটসন, তুমি আমাকে চেনো। নিছক ছায়া দেখে চমকে ওঠা যে আমার ধাতে নেই সে তুমি খুব ভালো করেই জানো, কিন্তু আসন্ন বিপদকে অবহেলা করার মধ্যে বাহাদুরিও কিছু নেই। যাকে এই দেশলাইট একটু দেবে? তাহলে সিগারেটটায় 2-4 টান মেরেই তোমার পিছনে পাঁচিলটা ডিঙিয়ে পালাবো। সিগারেটে পরপর কয়েকটা টান দিয়ে হোমস যেন একটু ধাতস্থ হলো। কি ব্যাপার বলো তো? উত্তরে আলোর সামনে তার হাত বাড়িয়ে ধরল হোমস। দেখলাম হাতের গাঁট ফেটে রক্ত পড়ছে। কি বুঝলে? খুব একটা হালকা ব্যাপার নয় তাহলে, হ্যাঁ? তা যাকে, আচ্ছা মেরি কোথায়? ও বোধ হয় উপরের ঘরে আছে। ওয়েট, ডাকছি। মেরি, মেরি, একটু নিচে আসবে প্লিজ। হ্যাঁ, আসছি। কিছুক্ষণের মধ্যেই উপর থেকে নেমে এলো মেরি এবং হোমসকে ওই রকম আতঙ্কগ্রস্ত আর অস্থির অবস্থায় দেখে সে বলল, আরে মিস্টার শার্লক হোমসকে আজ এমন বিধ্বস্ত উদ্বিগ্ন দেখাচ্ছে কেন? আসলে একটা সাংঘাতিক ও অধিকতর জটিল সমস্যার মধ্যে আছি মিসেস ওয়াটসন। আচ্ছা, আমি কি একটু হট চকলেট পেতে পারি ম্যাডাম? শিওর মিস্টার হোমস, জাস্ট একটু বসুন। মেরি কিচেনে চলে যেতেই হোমস আমার আরাম কেদারায় গায়ে লিয়ে বসল। কিছুক্ষণ পর একটু ধাতস্থ হলো সে। আচ্ছা ওয়াটসন, তুমি কি এখন খুব ব্যস্ত? না, তেমন কোনো ব্যস্ততা নেই। কেন বলো তো? তাহলে চলো আমার সাথে, সপ্তাহখানেকের জন্য ইউরোপটা বেরিয়ে আসি। কোথায়? আপাতত যেদিকে দুচোখ যায়। ব্যাপারটা কি? যতদূর আমি হোমসকে চিনি, উদ্দেশ্যহীনভাবে ছুটি কাটানো তার ধাতে নেই। ওর ফ্যাকাশে মুখ, শুকনো শরীর দেখে মনে হচ্ছে মানসিক উৎকণ্ঠার চরমে পৌঁছেছে। নার্ভ টান টান হয়ে রয়েছে ওর। আমার নীরব প্রশ্নে
চোখের ভাষা পড়ে নিয়ে হাঁটুতে কোনোই রেখে বসল হোমস। আঙুলের ডগাগুলো এক করে বুঝিয়ে বলল কি ভয়ানক পরিস্থিতির মধ্যে দিয়ে দিন কাটছে ওর। ইতিমধ্যে মেরি হট চকলেট নিয়ে ঘরে প্রবেশ করেছে। হোমসের হাতে এক মাগ ধরিয়ে দিয়ে আমার আর নিজের জন্য নিয়ে সেও বসে গেল হোমসের কথাবার্তা শোনার জন্য। মেরিও খুব এক্সাইটেড হোমসের এহেন অবস্থার কথা জানতে। হোমস বলল, প্রফেসর মরিয়ার্টি নামটা কখনো শুনেছ? না, কোশমিন কালেও না। কেন বলো তো, কে এই মরিয়ার্টি? মজাটা এইখানেই বন্ধু। মরিয়ার্টি এক বিরল প্রতিভার নাম। সারা লন্ডন জুড়ে ছেয়ে আছে সে, অথচ কেউ তার নামই শোনেনি। অপরাধ জগতের ইতিহাসের তুঙ্গে উঠেছে সে শুধু এই কারণেই। ওয়াটসন, অপরাধ জগতের শিরোমণি এই দুষ্টু ক্ষুরোধার মস্তিষ্কটাকে যদি সমাজ থেকে নির্মূল করতে পারি, তাহলেই বুঝব আমার কর্মজীবনের চূড়ান্ত সাফল্য এসেছে। তারপরে অবসর নিয়ে বাকি জীবনটা শান্তিতে কাটাতেও আমার কোনো আপত্তি নেই। স্ক্যান্ডিনেভিয়া রাজপরিবার আর ফরাসি সরকারের সমস্যা সমাধান করে যে অবস্থায় পৌঁছেছি, তাতে বাকি জীবনটা আমার রাসায়নিক গবেষণা নিয়ে পরম শান্তিতে মনের সুখে কাটিয়ে দিতে কোনো আপত্তি নেই। কিন্তু শান্তি আমি পাব না, সুখে আমার দিন কাটবে না মাই ডিয়ার ওয়াটসন। যতদিন জানব প্রফেসর মরিয়ার্টির মতো দুরাত্মা বুক ফুলিয়ে হেঁটে বেড়াচ্ছে লন্ডনের পথে ঘাটে, আর তার সাথে টক্কর দেওয়ার মতো কেউ নেই এই শহরে। কিন্তু সে করেছেটা কি একটু খুলে বলবেন মিস্টার হোমস? ও ম্যাডাম, কি করেনি তাই বলুন। অসাধারণ তার কর্মজীবন। সৎ বংশজাত, উচ্চশিক্ষিত, ম্যাথামেটিক্সে অসাধারণ প্রতিভাবান। অঙ্কে ওই রকম মাথা কোটিতে একজনের পাওয়া যায় ওয়াটসন। মাত্র 21 বছর বয়সে বীজগণিতের বাইনোমিয়াল থিওরিম নিয়ে আশ্চর্য এক প্রবন্ধ লিখে টনক নড়িয়ে দিয়েছে বাঘা বাঘা গণিতবিদদের। তারপরে সেই প্রবন্ধ স্বীকৃতি পেয়েছে সারা ইউরোপ জুড়ে। পরে এই প্রবন্ধ জোরেই ছোটখাটো এক ইউনিভার্সিটিতে পড়িয়েছিল, কিন্তু পৈশাচিক কাজকর্মের ঝোঁক সে পেয়েছিল জন্মসূত্রে। তার রক্তেই লুকিয়েছিল একটা ক্রূর অপরাধী, তার শয়তানি প্রবৃত্তি। গাণিতিক প্রতিভায় তা বিলুপ্ত না হয়ে আরো বিপজ্জনকভাবে বেড়ে ওঠে। তার অসাধারণ মানসিক শক্তির দৌলতে কুটিল কাজ করার ক্ষমতাও বেড়ে গেল সীমাহীনভাবে। শেষকালে সে অধ্যাপনা ছেড়ে দিয়ে চলে এলো এই লন্ডনে। এখানে এসে সেনাবাহিনীর প্রশিক্ষণ উপদেষ্টা হয়ে জাঁকিয়ে বসল শহরে। আর এই রূপটাই সবাই জানে। তার অন্য রূপটি লুকিয়ে আছে এর আড়ালেই। তার এই দ্বিতীয় সত্তার কথা সাধারণ মানুষ জানেই না। কিন্তু আমি তোমাকে যা বলবো তা অনেক চেষ্টায় নিজে খুঁজে বার করেছি। ওয়াটসন, তুমি জানো যে বিরাট এই শহরের বিভিন্ন অপরাধ মহলের নারী নক্ষত্রের প্রায় সমস্ত খবরই আমি রাখি। এমনকি আমার চাইতে উঁচু মহলের অপরাধীদের খবর স্কটল্যান্ড ইয়ার্ডও রাখে না। হ্যাঁ, সে জানি। সাধারণ মানুষের কাছে যা খবর থাকে না, সে খবর তোমার কাছে আসে, এবং তা অতি অনায়াসেই। আমি আর মেরি শুনে চলেছি হোমসের কথাগুলো। সে বলে চলল, আমি অনেক দিন থেকেই আঁচ করেছিলাম যে কোনো এক অদৃশ্য শক্তি নিজে প্রচ্ছন্ন থেকে যেন সুতো ধরে নাড়িয়ে চলেছে লন্ডনের বাঘা বাঘা অপরাধীদের। সে নিজে ধরাছোঁয়ার বাইরে, কিন্তু সব যেন তার পরিকল্পনা মাফিক ঘটছে। খুন, ডাকাতি, জালিয়াতি সবের পিছনে যেন প্রচ্ছন্ন অথচ কি ভীষণ প্রকট এই শক্তি। যেসব মামলা আমার হাতে আসেনি, সেই সবের মধ্যে এই অমানসিক প্রাণ শক্তিটির টের আমি পেয়েছি।
আমি দেখেছি ওয়াটসন, আইনের খপ্পর থেকে কিভাবে এই শক্তি বারবার অপরাধীদের রক্ষা করে এসেছে। অনেক চেষ্টা, অনেক কষ্টের পর তবে এই নাটের গুরুর সন্ধান আমি পেয়েছি ওয়াটসন। এই সেই বিখ্যাত প্রফেসর মরিয়ার্টি। ওয়াটসন, তুমি হয়তো জানো না, কিন্তু অপরাধ জগতের সম্রাট নেপোলিয়ান বলতে প্রফেসর মরিয়ার্টিকেই বোঝানো হয়। লোকটা সাংঘাতিক মাকড়সার মতো জাল বিস্তার করে ঠিক মাঝখানে বসে থাকে। নিজেও নড়ে না, কিচ্ছুটি করে না, শুধু পরিকল্পনা সাজিয়ে দেয়। আর বিশাল সংগঠনের অগুন্তি অপরাধী তার চক্রান্ত অনুসারী একটার পর একটা অপরাধ করে বেড়ায়। তারপর যদি কেউ ধরা পড়ে, তাহলে এই প্রফেসরই টাকা ছড়িয়ে উকিল ব্যারিস্টার লাগিয়ে তাকে ছাড়িয়ে আনে। কিন্তু ঘুণাক্ষরেও কেউ কল্পনা করতে পারে না যে এই সবের পিছনে আসল নাটের গুরুটা কে। তার এই বিশাল সংগঠনের অসাধ্য কিচ্ছু নেই। যে কোনো কুকাজে তারা সিদ্ধহস্ত। কাউকে যদি তুমি খুন করাতে চাও, বা কারো ঘরে যদি তুমি তল্লাশি করাতে চাও, বা অগোচরে কোনো মূল্যবান দলিল সরাতে চাও, তাহলে এই প্রফেসরকে টাকা দিলেই হলো। নিজে লোক দিয়ে সুচারুভাবে কাজ করিয়ে দেবে সে। আবার ধরা পড়ে গেলে নিজেই খালাস করে আনবে। দিনের পর দিন এই লন্ডন শহরে আইনকে বুড়ো আঙুল দেখিয়ে লোকটা অবলীলায় অপরাধ করে চলেছে। সোজা পথে তার নাগাল পাওয়া নেক্সট টু ইম্পসিবল। ওয়াটসন, আমার নিজস্ব বিচার বুদ্ধি আর বিশ্লেষণী ক্ষমতা দিয়ে তিল তিল করে এগিয়ে বিস্তর বাধা বিপত্তি পেরিয়ে শয়তান শিরোমণি এই প্রফেসরের নাগাল আমি পেয়েছি। এখন আমি উঠে পড়ে লেগেছি দেশের লোকের সামনে এর মুখোশ খুলে তার সংগঠনটাকে সমূলে উপড়ে আনতে। কিন্তু 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 মহা ধরিবাজি প্রফেসর নিজেকে গণ্ডির মাঝখানে এমনভাবে সবকিছু থেকে আড়াল করে রেখেছে যে কারুর কাছে যাওয়ার সাধ্য নেই। আইনের চোখে এই শয়তান একেবারে নির্দোষ। তুমি চাইলেও এর কোনো অপরাধ আদালতে প্রমাণ করতে পারবে না। গত 3 মাস আমি এক নাগাড়ে সাক্ষ্য প্রমাণ জোগাড় করছি ওয়াটসন, যাতে আমি তাকে আদালতে টেনে নিয়ে যেতে পারি। এই 3 মাসে আমি হাড়ে হাড়ে বুঝেছি যে বুদ্ধির দৌড়ে আমার যোগ্য প্রতিদ্বন্দ্বী বলতে দুনিয়ায় যদি কেউ থাকে, তবে সে এই প্রফেসর মরিয়ার্টি। আমার অসাধ্য সাধনের কথা তো তুমি জানোই, কিন্তু আমাকেও বারে বারে ঘোল খাইয়ে ছেড়েছে এই প্রফেসর। কিন্তু কি বলতো, মানুষ মাত্রই ভুল করে, তা সে যত বড়ই প্রতিভাবান হোক না কেন। প্রফেসরও একটা ছোট্ট ভুল করে বসলো একদিন, আর সেই ভুলের সুযোগ নিয়েই আমি তার অনেক কাছে এগিয়ে এসেছি। আস্তে আস্তে চারিদিকে জাল গুটিয়ে এনেছি, ছোট্ট কিন্তু মারাত্মক ভুলের জন্য। আর কয়েকদিনের মধ্যেই তার দলের সব কটা রাঘব বোয়াল সমেত একসঙ্গে টেনে তুলব। ধরো এই সামনের সোমবারই। বলো কি? তাহলে তো প্রবলেম সলভ বন্ধু। ইয়েস, দলবল সমেত পুলিশের হাতে ধরা পড়বে প্রফেসর, আর শুরু হবে এই শতাব্দীর সব থেকে বড় ফৌজদারি মামলা। একেবারে পরিষ্কার হয়ে যাবে প্রায় 40টি মামলা, আর একসাথে গলায় দড়ি পড়বে সংগঠনের সব কটা অপরাধী। কিন্তু সামান্য তাড়াহুড়ো করলেই ওরা হাত ফসকে পালাতে পারে যে কোনো মুহূর্তে। সব থেকে ভালো হতো যদি এত কাণ্ড প্রফেসরে অজ্ঞাতসারে করতে পারতাম। ওকে জালে ফেলবার জন্য আমি যা যা করেছি ও তার প্রতিটা লক্ষ্য করে পাশ কাটিয়ে বেরিয়ে গেছে, আর আমিও নাছোড়বান্দার মতো অন্য দিক দিয়ে তাকে চেপে ধরেছি। নীরব এই দ্বন্দ্বের কথা যদি কোনোদিন লেখা হয় তো দেখবে
গোয়েন্দাগিরির ইতিহাসে এই রকম ঘটনা আর দ্বিতীয়টি নেই। ওয়াটসন, ঘরে বসে এইসব ভাবছি বুঝলে, হঠাৎ আমার সামনে এসে দাঁড়ালো স্বয়ং প্রফেসর মরিয়াটি। আমার স্নায়ু যে পলকা নয় তা তো তুমি জানো, কিন্তু দিনরাত যাকে নিয়ে চিন্তার জাল বুনে চলেছি, হঠাৎ করেই তাকে সামনে দেখতে পেয়ে চমকে উঠলাম। মরিয়াটির শরীরের প্রতিটা বর্গ ইঞ্চি আমার মুখস্থ, অত্যন্ত রোগা, কপালটা সামনের দিকে ঠেলে বার করা, উচ্চতা প্রায় 6 ফুট 3, কোটরে ঢোকা দুটি চোখে তীক্ষ্ণ অন্তর্ভেদী দৃষ্টি, গোপতারি কামানো, আর অতিরিক্ত পড়াশোনার দরুন 2 কাঁধ গোল, মাথা অল্প সামনের দিকে ঝুঁকে আছে। অদ্ভুত সর্পিল ভঙ্গিমায় মাথাটা এক নাগাড়ে দুলে চলেছে, একবার ডাইনে একবার বাঁয়ে। তার অমন প্রশান্ত মুখমণ্ডল দেখলে আপনা থেকেই মনে একটা সম্ভ্রম জেগে ওঠার কথা। ওই কৌতূহলী চোখ নিয়ে আমাকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখল প্রফেসর। তারপর বললে, আপনার মাথার সামনের দিকটা ভেবেছিলাম আরো পরিণত হবে। আর একটা কথা মিস্টার হোমস, ড্রেসিং গাউনের পকেটে গুলি ভরা রিভলভারের ট্রিগারে আঙুল রাখাটা কিন্তু বিপজ্জনক হতে পারে। ব্যাপারটা হয়েছে কি, প্রফেসরের আকস্মিক আবির্ভাবের সঙ্গে সঙ্গেই বুঝেছি আমার প্রাণহানি হতে পারে। তাই চোখের নিমেষে ড্রয়ার থেকে পিস্তলটা গাউনের পকেটে ভরে বাগিয়ে রেখেছিলাম সামনের দিকে। এখন সেটা বার করে রাখলাম টেবিলের ওপরে। প্রফেসরের চোখে যে দৃষ্টি দেখেছিলাম তা মিটমিটে হাসিতেও তার ভয়াবহতা ঢাকা পড়েনি। হাতের কাছে রিভলভারটা রেখে তাই স্বস্তি বোধ করছিলাম। আমাকে দেখছি তাহলে ঠিক চেনেন না। ঠিক উল্টোটা প্রফেসর, আপনাকে আমি বিলক্ষণ চিনি। যাকে, চেয়ারটা টেনে নিয়ে বসুন। আপনাকে 5 মিনিট সময় দিচ্ছি, যা বলার তাড়াতাড়ি এর মধ্যে বলে ফেলুন। যা বলবো তা আপনিও জানেন। তাহলে আমার জবাবটাও নিশ্চয়ই আপনি জানেন। এই তবে শেষ কথা? একেবারেই। এই শুনে পকেটে হাত দিল প্রফেসর। আমিও তড়িঘড়ি রিভলভারটা তুলে নিলাম হাতে, কিন্তু প্রফেসর পকেট থেকে একটা ম্যাগাজিন বার করলেন, অনেক তারিখ লেখা তাতে। তারপর বললেন, 4 জানুয়ারি আপনি আমার পথ মারিয়েছেন, 23-এ উত্ত্যক্ত করেছেন, ফেব্রুয়ারি মাসের মাঝামাঝিতে চরম ঝামেলায় ফেলেছেন, মার্চের শেষে আপনার জন্য আমার সব পরিকল্পনা ভণ্ডুল হয়ে গেছে, আর এখন এই এপ্রিলের শেষে আপনি এমন কাণ্ড করেছেন যে আমার ব্যক্তিগত স্বাধীনতা অবধি যেতে বসেছে। গত 3 মাস আপনার এই অবিরাম উৎপাতের জন্যই এই বিপদে পড়েছি আমি। অসম্ভবই পরিস্থিতি, আর সহ্য করতে পারছি না আমি। তা কিছু প্রপোজাল থাকলে ক্লিয়ার করুন। আমার রাস্তা থেকে সরে দাঁড়ান মিস্টার শার্লক হোমস। ওয়েল, ঠিক আছে প্রফেসর, তবে সোমবারের পর। আপনি মোটেও এটা ঠিক করছেন না মিস্টার হোমস। এর পরিণাম কিন্তু মোটেও আপনার জন্য ভালো হবে না। এরপরে আমি যে রাস্তা ধরব তাতে আপনার সর্বনাশ করে ছাড়ব আমি। ভুল করছেন প্রফেসর, বিপদ আমার নিত্য সঙ্গী। বিপদের কথা কে বলছে? একেবারেই শেষ হয়ে যাবেন। আপনার যত বুদ্ধিই থাকুক না কেন, আমার সংস্থার ক্ষমতা এখনো আঁচ করতে পারেননি আপনি। একবার পাগে পেলে একেবারে চিঁড়ে চ্যাপ্টা করে দেব। উঠে দাঁড়িয়ে বললাম, আমাকে এখনই বেরুতে হবে। তারপর প্রফেসর উঠে দাঁড়ালো, নীরবে কিছুক্ষণ চেয়ে আমাকে বিষণ্ণভাবে বলল, আপনার জন্য দুঃখ হচ্ছে হোমস। আপনি কোথায়, কবে, কিভাবে চাল সাজিয়েছেন আমি সবই জানি, তবে সোমবারের আগে আপনি আমাদের গায়ে হাত দিতে পারবেন না। আপনি ভাবছেন আমার সাথে এই দ্বন্দ্বযুদ্ধে আমাকে হারাবেন, কাঠগড়ায় তুলবেন,
কিন্তু ভুল ভুল মিস্টার শার্লক হোমস, আপনি ভুল। আপনি কিছুতেই তা করতে পারবেন না, উল্টে নিজে শেষ হয়ে যাবেন। আপনার স্বপ্ন, আপনার সাজানো দাবার ছক সবটাই একেবারে বানচাল হয়ে যাবে গোয়েন্দা শার্লক হোমস। দেখুন প্রফেসর, আমিও আপনাকে জানিয়ে রাখছি, আপনার কথা অনুযায়ী আমার স্বপ্ন যদি শেষ অবধি সত্যি নাও হয়, আর আমি যদি শেষ হয়েও যাই, তবে শেষ হওয়ার আগে আপনাকেও শেষ করেই যাব। আর আমার সেই মৃত্যু হবে খুবই আনন্দের ও গৌরবের। বেশ, তো চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। প্রথম সম্ভাবনাটা ঘটবে কিনা জানি না, তবে দ্বিতীয়টা অবশ্যম্ভাবী। মরবেন তো আপনি শিওর? টেক ইট মাইন্ড ডিটেকটিভ। আপনার মৃত্যুক্ষেত্রে আবার দেখা হবে। গুড বাই। ওয়াটসন, সেই থেকে ভীষণই একটা আনকমফোর্টেবল ফিল করছি জানো, কারণ প্রফেসর মরিয়াটি কখনো ফাঁকা আওয়াজ দেয় না। প্রফেসর বা তার দলের কেউ এর মধ্যে চড়াও হয়েছে তোমার ওপরে? মাই ডিয়ার ওয়াটসন, তোমার মনে রাখা উচিত, প্রফেসর কখনো পায়ের তলায় ঘাস গজাতে দেয় না। আজ দুপুরেই অক্সফোর্ড স্ট্রিটে একটা কাজে গিয়েছিলাম। তখন আর একটু হলেই মোড়ের মাথায় একটা ঘোড়ার গাড়ি চাপা দিয়েই দিচ্ছিল প্রায়। ফুটপাতে লাফিয়ে উঠে বেঁচে গেছি। গাড়িটা অদৃশ্য হতে না হতেই পায়ের কাছে একটা থান ইট পড়ে গুড়িয়ে গেল। তৎক্ষণাৎ পুলিশ ডেকে পাশের বাড়ির ছাদে উঠলাম, কিন্তু কেউ নেই। পুলিশরা বললে, ওটা এই হাওয়ায় একটা ইট খসে পড়েছে। তারপর ঘোড়ার গাড়ি চেপে মাইক্রফটের বাড়িতে দিনটা কাটিয়ে এখানে আসবার সময় একজন লাঠি নিয়ে তাড়া করল। ঘুষিতেও তার দাঁত কপাটি উড়িয়ে দিলাম, থানাতেও পাঠালাম বটে, কিন্তু এই সবের পিছনে মূল যে মাথা, তার গায়ে আঁচড়টি পর্যন্ত কাটতে পারলাম না। সে এখন 10 মাইল দূরে বসে নিশ্চিন্ত মনে ব্ল্যাকবোর্ডে অঙ্ক কষছে। সেই জন্যই তোমার ঘরে ঢুকে জানলা বন্ধ করেছি, আর কথা শেষ হলেই পাঁচিল টপকে পালাবো। শার্লক চিরকালই দুঃসাহসী, কিছুটা বেপরোয়াও, কিন্তু মাথার ওপর নিশ্চিত মৃত্যুর পরোয়ানা নিয়েও যেরকম নির্বিকারভাবে সেদিন সবটা বলে গেল, তেমনটি আগে কখনো দেখিনি। বিমুগ্ধ বিস্ময়ে বললাম, যাগে, রাত্রিটা থেকেই যাও। পাগল হয়েছ নাকি? এতে তোমার বিপদ বাড়বে। তার থেকে আমার পরিকল্পনা মতোই পুলিশ ওদের পিছনে থাকুক, আমি আমার মতো গা ঢাকা দিয়েই থাকি। সাথে কেবল তোমাকেই চাই। তাই তো বলছি, চলো আমার সাথে ওয়াটসন। আপত্তি না থাকলে চলো না, কটা দিন ইউরোপের বিভিন্ন জায়গায় ঘুরে আসি। এবার হোমস মেরির দিকে তাকিয়ে বলল, এই যে মিসেস ওয়াটসন, আপনার কর্তাকে আমার সাথে কদিনের জন্য ছাড়তে আপত্তি নেই তো আপনার? মোটেই নয়। বিয়ের আগে ওয়াটসনের লেখা সব কাহিনী আমি পড়েছি। আপনারা একসঙ্গে ঝাঁপিয়ে পড়ে কত দুঃসাহসিক সমস্যার সমাধান করেছেন। এখন আপনার প্রয়োজনে ওকে দরকার। আমি কখনোই বাধা দেব না মিস্টার হোমস। ব্যাস, তাহলে তো হয়েই গেল। কি বন্ধু, কি ভাবছো? ওকে, আমার আপত্তি নেই। রোগীর ভার কটা দিনের জন্য প্রতিবেশী ডাক্তারের হাতে দিয়ে যাব। তাহলে কাল বেরোতে পারবে? স্বচ্ছন্দে। ওকে ফাইন, তাহলে যা বলবো তাই করবে। একটা কথা কিন্তু খুব ভালো করে মনে রাখবে ওয়াটসন, আমরা কিন্তু এবার মোকাবিলা করতে চলেছি ইউরোপের সব থেকে ধুরন্ধর ও সব থেকে বিপজ্জনক লোকটার সাথে। এক কাজ করো, তুমি বরং আজ রাতেই তোমার সব মালপত্র লোক মারফত ভিক্টোরিয়া স্টেশনে পাঠিয়ে দাও। আর কাল যাকে গাড়ি ডাকতে পাঠাবে, সে যেন প্রথম দুটো গাড়ি যদি যেচেও আসে তাদের বাদ দিয়ে তৃতীয় গাড়িটি বেছে নেয়। গাড়িটা আসা মাত্রই তুমি চড়ে বসে লাউডার আর্কেডের এই ঠিকানাটায় চলে আসবে, কেমন?
আর্কেডে পৌঁছেই দৌড়ে রাস্তা পার হবে ঠিক 9:15। ফুটপাত ঘেঁষে দাঁড়ানো ব্রুহ্যাম আর কোচোয়ানের গায়ে লাল কলারওয়ালা কালো কোট। ব্রুহ্যামে চেপে ভিক্টোরিয়া স্টেশন পৌঁছাবে ঠিক তখন যখন কন্টিনেন্টাল এক্সপ্রেস ছাড়ে। আর তুমি চিন্তা করো না, আমি স্টেশনেই থাকব। ইঞ্জিনের পিছনের দিকে ফার্স্ট ক্লাস বগির সেকেন্ড কোচ আমার জন্য রিজার্ভ করা আছে। এই বলেই হোমস পিছনের বাগানের পাঁচিল টপকে লম্বা দিল সে রাতের মতো। পাছে আমার ক্ষতি হয়, তাই আমার হাজার অনুরোধও কাজ দিল না। পরের দিন ওর কথা মতো স্টেশনে পৌঁছে ওর রিজার্ভ করা কামরায় উঠে বসলাম, কিন্তু হোমসের দেখা নেই। এদিকে ট্রেন ছাড়তে আর মাত্র মিনিট 7 বাকি। এরই মধ্যে নতুন এক আপদ। এক ইটালিয়ান পাদ্রী। আপনিও এতখানি জায়গা নিয়ে দাঁড়িয়ে আছেন কেন? ধাক্কা মেরে যাবে নাকি তা বলে তুমি দেখে যেতে পারো না? চোখে অন্ধ নাকি? আজব লোক তো। এত জায়গা থাকতেই সেই আমার ঘাড়ের উপর দিয়ে যেতে হবে তোমাকে? ভদ্রলোক ইংলিশ জানেন না, আর আমিও ইটালিয়ান জানি না। তিনি এক ছোকরার সাথে ভাঙা ভাঙা ইংরেজিতে ঝগড়া করার সময় কোন ফাঁকে উঠে বসলেন আমারই কম্পার্টমেন্টে, সেটা টেরই পেলাম না। যখন দেখতে পেলাম ততক্ষণে ট্রেন ছাড়ার বাঁশি বেজে গেছে। এদিকে ভদ্রলোককে বোঝাতেও পারছি না যে এটা রিজার্ভ কামরা। তাছাড়া শার্লক তখন এসে পৌঁছয়নি। তার কোনো বিপদ হয়েছে ভেবে আমার তখন পাগল হবার দশা। তখনই আমার মুখের কাছে মুখ এনে পাদ্রী ভদ্রলোক পরিষ্কার ইংলিশেই বললেন, আমি কি আপনার কামরায় উঠেই আপনাকে বিব্রত করলাম নাকি ডক্টর ওয়াটসন? আরে, এ ভদ্রলোক আমাকে চিনলেন কি করে? ওয়াটসন, তুমি কিন্তু এখনো আমাকে গুড মর্নিং উইশ করনি। চমকে উঠে তাকালাম সে বুড়ো ইটালিয়ান পাদ্রীর দিকে, আর দেখতে দেখতে মিলিয়ে গেল তার কুঁচকে যাওয়া মুখের চামড়া, চিবুকে প্রায় ঠেকে যাওয়া নাকটা ফিরে এলো স্বাভাবিক অবস্থায়, আর শির দ্বারা ভাঙা পুজো চেহারাটা সোজা হয়ে গেল নিমেষের মধ্যে। বুড়ো পাদ্রী বদলে গেল শার্লক হোমসে। কি সর্বনাশ, একেবারে চমকে দিয়েছো তো। আমাকে আবারও চমকে দিয়ে শার্লক বলে উঠল, বি কেয়ারফুল ওয়াটসন, ওই দেখো সর্বনাশা মরিয়াটি ঠিক চলে এসেছে গন্ধ শুকে শুকে। গাড়ি ততক্ষণে ছেড়ে দিয়েছে। দেখলাম ভিড় ঠেলে হন্তদন্ত হয়ে এগিয়ে আসছে এক লম্বা ভদ্রলোক। পাগলের মতন হাত নেড়ে ট্রেন থামাতে চাইছে, কিন্তু কোনো উপায় পাচ্ছে না। দেখতে দেখতে ট্রেন প্ল্যাটফর্ম ছেড়ে বেরিয়ে গেল। দেখলে তো, এত সাবধান এত ছদ্মবেশে থেকে তোমার চোখে ধরা পড়লাম না ঠিকই, কিন্তু ওইদিকে ওই প্রফেসরের চোখে ফাঁকি দিতে পারলাম না। ঠিক খবর পেয়ে গেছে। তা যাকে আপাতত সমস্যা মিটেছে বলে ওর ছদ্মবেশের সরঞ্জাম গোছাতে লেগে গেল। তারপর বলল, তা সকালের খবরের কাগজ পড়েছ? না, কেন বলো তো? বেকার স্ট্রিটের খবরটা শোনোনি তাহলে? কেন? বেকার স্ট্রিটে আবার কি হলো? কালকে আমাদের ওই দুটো ঘরে আগুন লাগিয়েছে প্রফেসর। হোয়াট? কি বলছো কি? তবে ক্ষতি বিশেষ কিছু হয়নি, এই যা রক্ষে। ওদের লেঠেল পুলিশের হাতে ধরা পড়ায় ওরা ভেবেছে আমি হয়তো ফিরে গেছি বেকার স্ট্রিটের বাড়িতে, তবে হারিয়ে ফেলেছিল তারপর। তা যাকে তোমাকে যা যা করতে বলেছিলাম সেগুলো করেছিলে তো? আরে হ্যাঁ। কালো কোটের যে কোচওয়ান, তাকে চিনতে পারোনি বোধ হয়। কোচওয়ানকে চেনার মতন আছে ডাকি ভাই? আসলে তিনি আর কেউ নন, সে আমার দাদা মাইক্রফট হোমস। আমি যে বিপদে পড়েছি তাতে এক্ষেত্রে ভাড়াটে লোকের চেয়ে নিজের লোককেই বেশি ভরসা পাওয়া যায়। তোমার ওখান থেকে কাল সোজা দাদার বাড়ি গিয়েছিলাম। Come, my brother.
মুখ দেখেই বুঝেছি সমস্যাটা এবার সাংঘাতিক। হ্যাঁ, প্রফেসর মরিয়ার্টি উঠে পড়ে লেগেছে তোমার পিছনে, তাই তো? আসলে আমি ওর পিছনে প্রথমে লেগেছিলাম। ওই রকম একটা ঘৃণ্য শয়তানকে সমাজ থেকে উপড়ে না ফেললে এই শহরকে বাঁচানো যাবে না দাদা। জানি মাই ডিয়ার ব্রাদার, আমি সবটা জানি। আর এও বলবো কি, তোমাকে এবার সবকিছুর জন্য তৈরি থাকতে হবে শার্লক। মাইন্ডেড, সব কিছুর জন্য। দাদা, তোমাকে পাশে পাবো তো এই মরণ খেলায়? আরে সব সময় আছে মাই ডিয়ার ব্রাদার, যেমনটি এতকাল ছিলাম। এই আশ্বাসটাই কজন দেয় বলো ওয়াটসন? তোমরা দুজনে যেভাবে আমার পাশে থাকো। যাকে যে কথা বলছিলাম, তখনই দাদার সঙ্গে এই প্ল্যানটা সেরে ফেললাম। যাক, এবার মরিয়াটিকে নিয়ে ভাবা যাক। মরিয়াটি এখন আর আমাদের নাগাল পাবে না। রং মাই ডিয়ার ফ্রেন্ড, টোটালি রং। তুমি মরিয়াটিকে চেনো না, তাই এইভাবে বলছো। আমার চাইতে ওর বুদ্ধি কোনো অংশে কম নয়। আজ আমি ওর জায়গায় থাকলে কি করতাম বলতো? কি করতে? আমি হলে তৎক্ষণাৎ একটা স্পেশাল ট্রেন ভাড়া করতাম। তাতেও নাগাল পেতে না। ঠিক উল্টোটা, এই ট্রেনটা ক্যান্টারবেরি পৌঁছে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে, আর ঘাটে স্টিমার ধরতেও আমাদের মিনিট 15 সময় লাগেই। তারই মধ্যে ও আমাদের ধরে ফেলবে। ধুর, খুনি আসামি নাকি যেভাবে পালিয়ে বেড়াচ্ছি। চলো, তার থেকে উল্টে ওকেই পুলিশ ডেকে ধরিয়ে দিলে হয় না? তা যা বলেছ, তবে এতে আমার 3 মাসের হাড় ভাঙা খাটুনি জলে যাবে, এই আর কি। দলের পান্ডাটাকে ধরতে পারলেও বাকিগুলো ফসকে পালিয়ে যাবে জানো। তার থেকে সোমবার পর্যন্ত অপেক্ষা করে যদি সব কটাকে জেলে তোলা যায়, সেই ভালো হয় নাকি? না ওয়াটসন, এখন আমাদের অপেক্ষা করতে হবে। তাহলে উপায় কি আর? আমরা ক্যান্টারবেরিতে নেমে যাব, মালপত্র ট্রেনেই চলে যাক, তারপর নিউ হ্যাভেনের ট্রেন ধরে বেরিয়ে পড়ব দেশ ভ্রমণে। শেষে সুইজারল্যান্ড পৌঁছানো যাবে। এভাবে চোরের মতন পালিয়ে বেড়াতে হবে শুনে আমার মাথা থেকে পা অবধি জ্বলে গেল। কিন্তু উল্টো দিকের মানুষটা শার্লক। ওর পরিকল্পনার তল পাওয়া দুষ্কর, কাজেই ওর সাথে তর্ক করে লাভ নেই। ক্যান্টারবেরি নেমে ট্রেন ছেড়ে দিলাম। নিউ হ্যাভেনের ট্রেন এখনো 1 ঘন্টা দেরি। এমন সময় আমার আস্তিন খামচে চাপা গলায় ডাকলো হোমস। ওই দেখো ওয়াটসন। দেখলাম দূরের কেন্ট বনানী থেকে একটা স্পেশাল ট্রেন একটা মাত্র বগি নিয়ে উল্কার বেগে ধেয়ে আসছে। তাড়াতাড়ি মালপত্রের আড়ালে লুকিয়ে পড়লাম দুজন। 2 বন্ধুর মুখের ওপর ধোঁয়া আর বাষ্প উড়িয়ে বেরিয়ে গেল স্পেশাল। হোমস বলল, না, তার ঘটে মনে হচ্ছে বুদ্ধি একটু কমই আছে। গত 3 মাস ধরে এইভাবেই আমরা একে অপরের সাথে লুকোচুরি খেলছি। তবে বেশিরভাগ সময় বুদ্ধির খেলায় আমিই বাজিমাত করেছি। তোমার ফন্দি টের পেয়ে যদি এখানে নামতো প্রফেসর, তাহলে কি আর, সে যা বলেছে তাই করতো, অর্থাৎ আমাকে খুন করতো প্রফেসর। ও মাই গড। দুদিন পর স্ট্র্যাসবার্গ পৌঁছেই হোমস লন্ডনের খবর নিল টেলিগ্রাম মারফত। আর যখন জানতে পারল যে একমাত্র মরিয়ার্টি ছাড়া আর সবাই ধরা পড়েছে, তখন রাগে হতাশায় টেলিগ্রাম ছুঁড়ে ফেলল ফায়ারপ্লেসে। আমি জানতাম এই রকমই কিছু একটা হবে। আমি লন্ডনে থাকলে এটা কিছুতেই হতো না ওয়াটসন। আমি জানি প্রফেসরও ধরা পড়তো তাহলে। জাগে, যা হবার তা তো হয়েই গেছে। তুমি বরং লন্ডনে গিয়ে নিজের রোগী দেখো। আমাকে এবার একা প্রফেসরের সঙ্গে লড়তে দাও।
এই সর্বনাশের পথে আর তোমাকে রাখতে চাই না। তোমার কিছু হলে বোন মেরির কাছে আমি যে সারা জীবনের জন্য অপরাধী হয়ে যাব বন্ধু। কিন্তু এত সহজে তো আর যুদ্ধ ফেরত বন্ধুকে বিপদের মুখে ঝেড়ে ফেলে দেওয়া যায় না। শার্লকও পারল না। তারপর ঘণ্টাখানেক তর্ক বিতর্কের পর সেই রাতেই জেনেভার দিকে পাড়ি জমালাম দুই বন্ধু। তারপর এক দেশ থেকে অন্য দেশ, গ্রাম থেকে গ্রামান্তরে, কখনো পায়ে হেঁটে বা কখনো ঘোড়ার গাড়ি করে ঘুরে বেড়াতে লাগলাম। চারপাশে দুর্দান্ত সব প্রাকৃতিক দৃশ্য, কিন্তু তাও শার্লকের মন থেকে যে প্রফেসরের চিন্তা মুছে যায়নি তা তার সজাগ দৃষ্টি দেখেই বুঝতে পারছি। এত দূরে অপরিচিত গ্রামে আমাদের কেউ চেনে না, কিন্তু স্পষ্ট বুঝতে পারছি বিপদ এখনো পিছু ছাড়েনি বলেই শার্লক কাউকে বিশ্বাস করতে পারছে না। একদিন পাহাড়ের রাস্তায় হঠাৎ উপর থেকে একটা মস্ত পাথরের চাই হুড়মুড়িয়ে গড়িয়ে সশব্দে নিচে পড়ল লেকের জলে। হোমস তৎক্ষণাৎ পাহাড়ের মাথায় উঠে চারিদিক খুঁজে দেখল, কেউ কোথাও নেই। গাইড ছেলেটি বলল, ও কিছু না, এই অঞ্চলে এরকম আলগা পাথর প্রায় উপর থেকে গড়িয়ে পড়ে। শার্লক শুনে কিছু বলল না, শুধু মুখের কোণে এক বিচিত্র হাসি খেলে গেল। ওর এই বিচিত্র হাসি দেখেই বুঝলাম কালান্তক যমদূতের মতন কার করাল ছায়া আমাদের পিছনে লেগে রয়েছে। জানি মৃত্যু যে কোনো মুহূর্তে আসতে পারে, তাও হোমসের মুখে কখনো ভয়ের ছায়া দেখলাম না। বরং ওকে এখনকার মতো এত স্বতঃস্ফূর্ত আগে কখনো আমি দেখিনি। আমি জিজ্ঞেস না করে পারলাম না, হোমস, তুমি এখন একটা চরম বিপদের কিনারায় দাঁড়িয়ে, তুমি কিভাবে এতটা নিশ্চিন্তে? আমার ভয়ে টেনশনে হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। ওয়াটসন, এত দুঃখ কিসের? জীবনটা তো আর বাজে নষ্ট করিনি ভাই। ভারতীয় ঋষিদের কথা তুমি পড়নি? ওনারা বলতেন, জীবন আর মৃত্যুর মাঝে শুধু একটা দেওয়াল, সব ফেলে যেতে হবে বন্ধু একদিন না একদিন। বরং মরিয়াটির মতো একটা জঘন্য শয়তানের থেকে লন্ডনকে রক্ষা করার জন্য আপ্রাণ লেগে আছি। আমার জন্য লন্ডনবাসী শান্তিতে ঘুমোতে পারলে এ তো আমার বড় পাওনা ওয়াটসন। আমার সব কীর্তির শেষে একটা কীর্তি যেন স্বর্ণাক্ষরে লেখা থাকে যে ইউরোপের অপরাধে ইতিহাসের অন্যতম কুখ্যাত ব্যক্তিটিকে জমের বাড়ি পাঠিয়েছি, কিংবা গারদে আমি শার্লক হোমস। চিন্তা নেই তোমার, এত বছর ধরে আমাকে নিয়ে তোমার যেসব ওয়ার্ল্ড ফেমাস নোভেল এত মানুষের কাছে এত জনপ্রিয়, তার একটা জবরদস্ত এন্ডিং সিকোয়েন্স দিয়ে তবেই ছাড়ব মাই ডিয়ার ওয়াটসন। এর পরের ঘটনা সংক্ষেপেই বলি, কারণ তা বিস্তারিত লেখার মানসিক ক্ষমতা বা ইচ্ছে কোনোটাই আমার আর অবশিষ্ট নেই। তবে কোনো ঘটনা বাদ না দিয়েই বলবো। 3রা মে আমরা গিয়ে উঠলাম মেরিনজেন গ্রামের একটা সরাইখানায়। ছবির মতন সুন্দর একটা গ্রাম। সরাইখানার বৃদ্ধ মালিক পিটার স্ট্রেলার আমাদের বললেন, আপনারা বেড়াতে এসেছেন যখন, তখন রাইখেনবাগ জলপ্রপাতটা দেখে যাবেন। তবে খুব সাবধান, অমন বিপজ্জনক জলপ্রপাত ইউরোপে কিন্তু খুব কমই আছে। উপর থেকে নিচে কিছুই দেখা যায় না। পাহাড়ের পিছল ঢালটা দেখলেই বুকের রক্ত একেবারে হিম হয়ে যায়। চৌঠা মে আমরা দুজন রওনা দিলাম জলপ্রপাতের দিকে। সে কি ভয়ানক দৃশ্য!
বুক কেঁপে ওঠে, কানে তালা ধরে যায় জলের গর্জনে। দেখলাম বরফ মেশানো সবুজ জলস্রোত ভীম বেগে ধেয়ে এসে ঝাঁপিয়ে পড়ছে বহু নিচে খোঁচা খোঁচা পাথরের ওপর। তারপর সেখান থেকে অঝোর ধারায় ঝরে যে কোন অতলে যাচ্ছে তা অনুমান করাও দুঃসাধ্য। বাড়িতে আগুন লাগলে যেভাবে ধোঁয়ার কুণ্ডলি পাকিয়ে ওঠে, তেমনি জলের বাষ্প উঠছে তো উঠছেই। গুম গুম সেই বীভৎস আওয়াজ শুনলে যেন মনে হয় কোনো নরপশুর অমানসিক আর্তনাদ। আর কিনারায় দাঁড়িয়ে নিচে তাকালে গভীরতা দেখে মাথা ঘুরে যায়। পথ মাঝখানে শেষ হয়েছে, তবে একবারে প্রপাতের ধারে না গেলেও দেখা যায়। আমরা আর শেষ পর্যন্ত গেলাম না। ফিরতে যাচ্ছি এমন সময় এক সুইস ছোকরা ছুটতে ছুটতে এসে বলল, আমি মেরিনজেন গ্রামের সরাইখানা থেকে আসছি। মালিক আপনার জন্য একটা চিঠি পাঠিয়েছেন। ডক্টর ওয়াটসন, সেখানে গেলে বড় ভালো হয়। একজন ইংরেজ ভদ্রমহিলা দেশ দেখতে বেরিয়েছিলেন। তিনি হঠাৎ ভীষণ অসুস্থ হয়ে পড়েছেন, প্রায় মরো মরো অবস্থা। অ্যাকচুয়ালি ভদ্রমহিলা ইংরেজ ছাড়া কোনো সুইস ডাক্তারকে দেখাতে রাজি নন। তাড়াতাড়ি করুন ডক্টর ওয়াটসন, তিনি হয়তো আর বড় জোর ঘণ্টাখানেক বাঁচবেন। তাহলে শেষ সময়েও একজন ইংরেজ ডাক্তারকে পাশে চাইছেন। আপনি একবার আসবেন প্লিজ। আমি এগুচ্ছি। হ্যাঁ, আপনি আসবেন, আমি এগুলাম। চিঠি হাতে দিয়েই সে ছেলে যেদিক দিয়ে এসেছিল সেদিকেই দৌড় দিল। যাও ওয়াটসন, আর দেরি করো না। এই বিদেশ বিভুঁয়ে একজন দেশের মানুষের পাশে আর একজন দেশের মানুষ না থাকলে কে থাকবে বলো? শার্লককে একা ছেড়ে যেতে মন চাইল না, কিন্তু মৃত্যু পথযাত্রিনীর শেষ ইচ্ছেটাও ঠেলে ফেলা সম্ভব না। তাই কি করব ভেবে আমার মাথা কাজ করছিল না। জাস্ট আরে এত কি ভাবছো ডাক্তার? সময় নষ্ট করো না। ইটস ইউর ডিউটি, প্লিজ গো। কিন্তু তোমাকে একা এভাবে ছেড়ে... আমার কথা তো ভেবো না। কিছু লড়াই জীবনে একাই লড়তে হয় বন্ধু। ভেবে নাও এটাই ভবিতব্য। এত না ভেবে ভদ্রমহিলার চিকিৎসা করো গিয়ে আগে। রাতে না হয় রোজানালে ফিরে এসো। আমি এখান থেকে ফিরে তোমার জন্য ওয়েট করব। আমি মেরিনজেনে যাওয়ার জন্য হাঁটা দিতে লাগলাম। হোমস আমাকে পিছন থেকে ডাকল, ওয়াটসন, ওয়াটসন। আমি থমকে দাঁড়ালাম। সে এসে আমার কাঁধে হাত দিয়ে বলল, ওয়াটসন, এখানে আজ যাই কিছু হয়ে যাক বন্ধু, একদম মন খারাপ করো না। হয়তো আবার দেখা হবে, অথবা এই শেষ। দ্য গ্রেট ইন্ডিয়ান পোয়েট টেগারের একটা লেখা খুব মনে পড়ছে জানো? নাহি ক্ষয় নাহি শেষ, নাহি নাহি দৈন্য লেশ, সেই পূর্ণতার পায়ে মন স্থান মাগে। আছে দুঃখ আছে মৃত্যু, বিরহ দহন লাগে, তবুও শান্তি, তবুও আনন্দ, তবু অনন্ত জাগে। অনতি দূরে জলপ্রপাতের শব্দটা ফিকে লাগছে। জলপ্রপাতটা হয়তো আমার ভিতরটা গলিয়ে চোখ ফেটে বেরিয়ে আসতে চাইছে। আমি আর একটা কথা না বলে পা বাড়ালাম। অনেকটা এসে একবার ফিরে তাকালাম। দূর থেকে দেখলাম হোমস বুকের ওপর দুহাত রেখে পাথরে হেলান দিয়ে দাঁড়িয়ে অপলকে চেয়ে আছে জলস্রোতের দিকে। সেই আমার শার্লক হোমসকে শেষ দেখা।
নাম্বার শেষ ধাপে পৌঁছে ওপরে তাকালাম। জলপ্রপাত আর দেখতে পেলাম না বটে, তবে দেখলাম এক দীর্ঘকায় ব্যক্তি দৃঢ় পদক্ষেপে উঠে যাচ্ছে পাহাড়ের ওপরে, যেন তার খুব তাড়া। হন্তদন্ত হয়ে যাচ্ছে লক্ষ্য স্থির রেখে। আমি তারপরে রোগীর চিন্তায় তার কথা ভুলেও গেলাম। ঘণ্টাখানেক লাগলো সরাইখানা পৌঁছতে। আমি সরাইখানার মালিক পিটার স্ট্রেলারকে জিজ্ঞেস করলাম, এ ভদ্রমহিলার কি কন্ডিশন, বেঁচে আছেন তো? মালিক ভদ্রলোক তো আমাকে দেখে অবাক। ভদ্রমহিলার বেঁচে আছেন মানে? কার কথা বলছেন? কেন, আপনি আমাকে চিঠি দিয়ে ডাকলেন তো? আমি আপনাকে চিঠি দিয়ে ডেকেছি? কি বলছেন বলুন তো ডক্টর ওয়াটসন? আপনি তো আমাকে চিঠি দিয়ে ডাকলেন। এই তো চিঠি, এটা আপনি লেখেননি? মাফ করবেন ডক্টর ওয়াটসন, এ চিঠি তো আমার লেখা নয়। তবে চিঠিতে সরাইখানার ছাপ রয়েছে দেখছি। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, এবার বুঝেছি। আপনারা চলে যাওয়ার পরেই এক লম্বা ইংরেজ ভদ্রলোক এসেছিলেন। বাকি কথা শোনার সময় তখন আর নেই আমার। ঝড়ের বেগে দৌড়লাম পাহাড়ের দিকে, যেখানে হোমসকে রেখে এসেছিলাম। তার মানে সবটা সাজানো ছিল। মানে শেষবার পাহাড়ের উপর উঠতে থাকা লম্বা লোকটাই ছিল সাক্ষাৎ শয়তান প্রফেসর মরিয়ার্টি। এই তো এসে গেছেন প্রফেসর মরিয়ার্টি, আপনার জন্যই তো অপেক্ষা করছি। আসুন আসুন। ও ফাইনালি ফাইনালি, আপনি আর আমি মুখোমুখি। শার্লক হোমস, ফাইনালি আমাকে বাগে পেলেন বলুন। বারবার চেষ্টা করেছেন আমাকে শেষ করার, আর বারবার ব্যর্থ হলেন। আজ আমি নিজে থেকে ধরা না দিলে আপনি কি পারতেন? এই মিস্টার শার্লক হোমস, জাস্ট শাট আপ, শাট আপ। আপনাকে সাবধান করেছিলাম, অনেকবার সাবধান করেছিলাম। জানেন তো আমি জন্মাবধি বেপরোয়া। সাবধান শব্দটাই আমাকে তার ডিকশনারিতে রাখে না। ভুল করছেন বিশ্ববিখ্যাত ওয়াটসনের কল্পনার গোয়েন্দা কাহিনীর হিরো। আপনি ভুল করছেন, আমাকে চিনতে ভুল করছেন। ভেবেছেন আমিও আপনার ছোটখাটো ক্রাইম জগতের কোনো ছোটখাটো প্রতিদ্বন্দ্বী হব বোধ হয়। ভুল আপনি করছেন প্রফেসর। আমার কাছে প্রতিদ্বন্দ্বী মানে সে নিছকই একটা শয়তান, যাকে সমাজ থেকে উপড়ে ফেলাটাই আমার একমাত্র লক্ষ্য থাকে। তা আমার উল্টো দিকে যেই থাকুক না কেন। হ্যাঁ, ওই কথাই আছে না, পিপিলিকার পাখা গজায় মরিবার তরে। আপনারও এখন সেই অবস্থা। এখানে কাউকে পাশে পাবে না তুমি, হাজার চেঁচালেও কেউ শুনতে পাবে না। এই যে এই বিশাল রাইকেনবার্গ ফলস, ইউরোপের ভয়ঙ্করতম জলপ্রপাত। ভাগ্যিস বললেন, আমি তো এতক্ষণ ভাবছিলাম আমার বাড়ির জলের ট্যাঙ্ক ভর্তি হয়ে ওভারফ্লো হচ্ছে। এই শার্লক হোমস, মস্করা করছো আমার সাথে? ওই পাতাল গহ্বরে যদি তোমাকে একবার ফেলে দিই, এই জীবনে তোমার শরীরের একটা হাড়গোড়ও কি খুঁজে পাওয়া যাবে? এই শেষ কয়েকটা বছরে আমার সব পাকা ধানে তুমি মই দিয়েছ। আমার লাখ লাখ টাকার প্ল্যানিং সব বানচাল করেছো একের পর এক। সব গেছে আমার, সব গেছে। অনেক সহ্য করেছি আমি। আমাকে শেষ করবে? এই আমাকে, প্রফেসর মরিয়ার্টিকে? হ্যাঁ,
You are finished, Sherlock Holmes. You are it. Not only me, Professor. I will not die alone. I will die with you. Hey. নামতে সময় লেগেছিল 1 ঘন্টা, উঠতে লাগলো 2। হোমসকে যেখানে শেষবারের মতন দেখেছিলাম সেখানে পৌঁছে দেখলাম পাথরের গায়ে ওর ছড়িটা হেলান দেওয়া আছে, কিন্তু শার্লক কোথাও নেই, কোথাওই নেই। মাত্র 3 ফুট চওড়া এই রাস্তার একপাশে অতলস্পর্শী খাদ, অপরদিকে খাড়া পাহাড়। এই দুইয়ের মাঝে কার অপেক্ষায় দাঁড়িয়েছিল হোমস? প্রফেসর মরিয়ার্টির? সেই সুইস ছোকরা তাহলে প্রফেসরের চর। কিন্তু হোমস এখন কোথায়? ঘটনার ধাক্কায় প্রথমে অভিভূত হয়ে পড়লেও সামলে নিলাম নিজেকে। হোমসের পদ্ধতির সাথে আমার পরিচয় আছে। সেই পদ্ধতি কাজে লাগিয়েই আমি আশেপাশে পায়ের ছাপ খুঁজতে লাগলাম। পেলাম না। দুজনের পায়ের ছাপ পাথরের রাস্তা পেরিয়ে কাদার উপর দিয়ে কিনারা অবধি পৌঁছে গেছে ঠিকই, কিন্তু কেউই ফিরে আসেনি। মাটি এতটাই নরম যে পাখি হাঁটলেও দাগ পড়বে, অথচ ওদের দুজনের ফেরার কোনো দাগ পেলাম না। কিনারা অবধি পৌঁছে দেখলাম সেখানে ফার্নের কাটা ঝোপ লণ্ডভণ্ড, যেন প্রচণ্ড ধস্তাধস্তি করেছে দুজনে। তারপর কিনারা থেকে ঝুঁকে খাদের দিকে মুখ বাড়ালাম। উত্থিত জলবাষ্প ফোয়ারার মতন ছিটকে এসে মুখ ভিজিয়ে দিল আমার। জলের গর্জনে কানের পর্দা যেন ফেটে যাবে। ফাঁক ফোকর দিয়ে তন্ন তন্ন করে খুঁজেও কোনো চিহ্ন পেলাম না কারো। হোমস, শার্লক হোমস, তুমি কোথায়? শার্লক! বারবার চিৎকার করতে লাগলাম, হোমস, শার্লক হোমস, হোমস, তুমি কোথায়? শার্লক, শার্লক, শার্লক! সাড়া পেলাম না হোমসের। শার্লক, শুনতে পাচ্ছ? ধ্বনি আর শার্লক! প্রতিধ্বনি রেশ মিলিয়ে গেল দূরে। হোমস, কোথায়? কোথায় তুমি? না, জলপ্রপাতের শব্দ ছাড়া কিছু শুনতে পেলাম না। ফিরে এলাম। কি অবস্থায় ফিরলাম তা আমি জানি, আর ঈশ্বর জানেন। হোমসের ফেলে যাওয়া ছড়িটা ওর শেষ স্মৃতিচিহ্ন হিসেবে কুড়িয়ে নেওয়ার সময় ওর চকচকে সিগার কেসটা নজরে এলো। সেটার নিচে স্পষ্ট অক্ষরে আমার নাম লেখা একটা চিঠি। হাতে লেখা এতটাই স্পষ্ট যেন বেকার স্ট্রিটে ওর বাসায় বসে গুছিয়ে আমার জন্য লিখেছে ওর জীবনের শেষ চিঠিটা। এই হস্তাক্ষর আমার সুপরিচিত, সেই মুক্তোর মতন পরিষ্কার লেখা। আমার প্রিয় বন্ধুর আমাকে লেখা শেষ চিঠি। ডিয়ার ওয়াটসন, চিঠি লেখার সময় আমাকে প্রফেসরই দিয়েছে। এখন সে আমার সামনে বসেই অপেক্ষা করছে সব হিসেব নিকেশ শেষ করার জন্য। ইংরেজ পুলিশের চোখে ধুলো দিয়ে সে কিভাবে সর্বদা আমার উপর নজর রেখেছিল তা এখন বুঝতে পারলাম।
প্রফেসরের অসাধারণ ক্ষমতা সম্পর্কে চিরকালই আমার ধারণা বেশ ভালোই ছিল। এই কাহিনী শুনে তা আরো দৃঢ় হল। তবে এই শেষ মুহূর্তেও একটা কথা ভেবে খুশি না হয়ে পারছি না। এই রকম দুর্দান্ত একটা অপরাধীর অধ্যায় লন্ডনের বুক থেকে মুছে দিতে পারছি চিরতরে। তবে এর জন্য মূল্যটা হয়তো একটু বেশি চোকাতে হচ্ছে আমায়। আমার বাকি বন্ধুবান্ধবরা হয়তো একটু ভেঙে পড়বে সংবাদটা পেয়ে। সব থেকে বেশি কষ্ট তুমিই পাবে সে আমি জানি। আগেই তোমাকে বলেছি যে আমার কর্মজীবনের সব থেকে সংকটময় সময় এসে ঠেকেছে, যার শেষ পরিণতি হয়তো এটাই। যাক, তোমার কাছে আর কিছু লুকোবো না। হ্যাঁ, আমি বুঝতেই পেরেছিলাম মেরিঞ্জেন থেকে আসা চিঠিটা আসলে একটা ভাঁওতা। শেষ বোঝাপড়াটা একলাই সেরে ফেলার জন্য তোমাকে আর আটকায়নি। লন্ডনে ফিরে ইন্সপেক্টর প্যাটেনসনকে বলবে এদের পুরো দলটাকে অ্যারেস্ট করার জন্য। প্রয়োজনীয় সব কাগজপত্র, সাক্ষ্য প্রমাণ আমি একটা নীল খামে ভরে এম চিহ্নিত কুঠিরেতে রেখে দিয়েছি। খামের ওপরে মরিয়াটির নাম লেখা আছে। আর ইংল্যান্ড ছাড়ার আগেই আমি উইল করে আমার যাবতীয় সম্পত্তি দাদা মাইক্রফটের নামে করে দিয়েছি। মেরিকে আমার শুভেচ্ছা জানিও। তুমি আমার জীবন মরণের বন্ধু, মন খারাপ করো না। আমি তোমাকে ছেড়ে কোথাও যাচ্ছি না। এলিমেন্টারি, মাই ডিয়ার ওয়াটসন। এর পরের ঘটনা অল্প কথাতেই শেষ করছি। বিশেষজ্ঞরা পরীক্ষা করে বললেন যে খাদের ধারে সত্যি দুজনের মধ্যে প্রচণ্ড মারপিট চলেছিল। অবশ্য সেই সময় মারপিট ছাড়া গতিও ছিল না। শেষে দুজন দুজনকে নিয়ে একসাথে গড়িয়ে গেছে খাদের ভেতরে। আর এই অতল খাদ থেকে কারো দেহাবশেষ খুঁজে পাওয়া এক পক্ষে অসম্ভব। এই ঘুরপাক খাওয়া জল আর উত্তাল ফেনায় ভরে থাকা এই জলপ্রপাতের নিচে একসাথে ঘুমিয়ে থাকবে এই শতাব্দীর সব থেকে কুখ্যাত অপরাধী আর দেশের সর্বকালের শ্রেষ্ঠ আইনের একনিষ্ঠ রক্ষাকর্তা। সেই সুইস তরুণের আর কোনো খোঁজ পাওয়া যায়নি। অবশ্য বোঝাই যায় যে সে প্রফেসরের মাইনে করা অগন্তি চেলার একজন। কুখ্যাত অপরাধী দলটির শেষ পরিণতি কি হয়েছিল তা দেশের সবাই জানে। হোমসের রেখে যাওয়া সাক্ষ্য প্রমাণের জেরে সংগঠনের সব দুষ্কর্ম ফাঁস হয়ে যায় আর প্রত্যেকে কড়া সাজা পায় তাদের কৃত অপরাধের। মৃত্যুর পরও তার বুদ্ধির খেলা দেখিয়ে গেল হোমস। চোখে আঙুল দিয়ে দেখিয়ে গেল যে মৃত্যুর সাথে সাথে তার আশ্চর্য ক্ষমতা ফুরিয়ে যায়নি। সংগঠনের মাথাটি সম্পর্কে সংবাদে বিশেষ কিছু প্রচার পায়নি বলে প্রফেসরের একনিষ্ঠ কিছু সমর্থক উঠে পড়ে লেগেছিল যাতে তার স্মৃতি আর সুনাম অক্ষুণ্ণ থাকে জনমানসে। কিন্তু এই করতে গিয়ে তারা এমন একজনকে ক্রমাগত আক্রমণ করে চলেছে যার তুল্য জ্ঞানী, সাহসী, বিচক্ষণ মানুষ আমি আমার জন্মে আর একটাও দেখিনি। প্রফেসর মরিয়ার্টির আসল স্বরূপ আর শেষ সংঘাতের সম্পূর্ণ কাহিনী সবিস্তারে বর্ণনা করলাম সেই কারণেই। এক্সট্রিম ফিকশন ক্লাসিক্সে আজ শুনলেন শার্লক হোমস সেশন 1, দ্য ফাইনাল প্রবলেম। শার্লক হোমস শুভম, ওয়াটসন ও সরাইখানার মালিকের ভূমিকায় আমি রূপম রায়, মেরি, শ্রাবস্তি ও প্রফেসর মরিয়ার্টির ভূমিকায় আমরা পেয়েছি দ্য বং স্টোরি হাব চ্যানেল থেকে স্নেহাদ্রিকে। আবহ সঙ্গীত ও সাউন্ড মিক্সে অর্ঘ্য, ভাষান্তর অনুদেব, ব্যবস্থাপনা ও সহপরিচালনা শুভম, শব্দ পরিকল্পনা, সম্পাদনা, পরিকল্পনা ও সমগ্র পরিচালনায় দেবজ্যোতি।
শুনতে থাকুন ফিকশন ক্লাসিক্স।